নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। বিখ্যাত কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় জীবনে যত ভ্রমণ করেছেন সেই ভ্রমণ কাহিনীগুলোকে একত্রে সংকলিত করা হয়েছে পায়ের তলায় সর্ষে এই বইটিতে। 1 এবং 2 নম্বর পায়ের তলায় সর্ষের দুটি খণ্ড রয়েছে। আমি প্রথম খণ্ড থেকে আজকে পড়ে শোনাচ্ছি আমাদের ছোট নদী। আমাদের ছোট নদীতে 11টি ছোট ছোট ভ্রমণ কাহিনী সংকলিত আছে। আজ প্রথম কাহিনী, ফরাসি দেশে লোয়ার নামে একটি নদী আছে। ফরাসি দেশে লোয়ার নামে একটা নদী আছে। খুব একটা বড় নদী নয়। আমাদের দেশের বিখ্যাত নদ নদীগুলির তুলনায় ছেলে মানুষ। এই লোয়ার নদীর খ্যাতি অন্য কারণে। এই নদীর দুই তীরে রয়েছে অনেকগুলি সাত বা দুর্গ সমন্বিত প্রাসাদ, যেগুলি স্থাপত্য শিল্প নৈপুণ্য অতুলনীয়। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ নারী পুরুষ ওই লোয়ার উপত্যকার সাতগুলি দর্শন করতে যায়। প্রত্যেকটি সাতর অন্দরে রয়েছে ইতিহাসের বহু রোমাঞ্চকর কাহিনী, অনেক ছবি ও ভাস্কর্য। একটি বিশেষ সাতর সঙ্গে অমর ইতালিয়ান শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির নাম যুক্ত হয়ে আছে। আমি আপাতত এই লোয়ার নদী সম্পর্কে লিখছি না। কিছুদিন আগে একটা মজার ব্যাপার ঘটেছিল। বন্ধু অসীম রায়, ভাস্কর দত্ত ও প্রীতি সান্যালের সঙ্গে গাড়িতে ফরাসি দেশের নানা অঞ্চলে ঘোরাঘুরি করছিলাম। মাঝে মাঝেই লোয়ার নদীটি পার করতে হচ্ছিল। এই নদীটি আমি গত 15 বছরে বেশ কয়েকবার দেখেছি, কিন্তু এই নদীর দিকে দৃকপাত করলেই আমার দুটি কবিতার লাইন মনে পড়েছিল। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি বিরলে। মনে কখন কি আসে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। বর্ষাকালেও বসন্তের গান গুঞ্জরিত হতে পারে মনের মধ্যে। এক নদী দেখে আর এক নদীর কথা মনে পড়া তো খুব স্বাভাবিক। মাইকেল তার জন্মস্থানের পার্শ্ববর্তী নদীটিকে নিয়ে যে কবিতাটি লিখেছিলেন সেটা আমার মাথার মধ্যে এমনই গেঁথে গেল যে আমি অনবরত এই লাইন দুটি বিড়বিড় করতে লাগলাম। ওই কবিতার এই 2 লাইন ব্যতীত আর লাইনগুলি আমার স্মরণে নেই। এই ঘটনার মজার দিকটা হলো, পরে আমি মাইকেল মধুসূদনের জীবনী গ্রন্থ ঘেঁটে দেখলাম মাইকেল তার প্রিয় কপোতাক্ষ নদী সম্পর্কে ওই কবিতাটি লেখেন ফরাসি দেশে বসে। এই লোয়ার নদী দেখেই তার কপোতাক্ষের কথা মনে পড়েছিল। তাই হয়তোবা আমার যদি আত্মা কিংবা ভূতে বিশ্বাস থাকতো তাহলে অনায়াসেই বলা যেত যে মাইকেলের ভূত আমার মাথার মধ্যে ওই সময় ওই কবিতার লাইন দুটি ঢুকিয়ে দিয়েছিলেন। লোয়ার নদীর সঙ্গে কপোতাক্ষ নদীর কোনো মিল নেই, কোনোই নেই। দুই তীরের শিল্প ভাস্কর্যের সামান্যতম গৌরবও নেই কপোতাক্ষ নদীর। এ নিতান্তই গ্রাম্য নদী, অলংকারহীন কিন্তু সরল, মায়াময়, অমন কবিত্বময়, যার নাম তাকে কে দিয়েছিল কে জানে। তবু অমন নাম সত্ত্বেও নদীটি অকিঞ্চিৎকর হয়েই থাকতো যদি না তার তীরে একটি ক্ষুদ্র গ্রামে মধু নামে একটি ছেলে জন্মাতো। সেই ছেলেটির জন্যই কপোতাক্ষ বাংলা সাহিত্যে অমর হয়ে আছে। কপোতাক্ষ নদী নয়, নদ। কেন সে নদী নয় আমি জানি না, কিন্তু লেখার সময় বারবার নদ লিখতে ভালো লাগে না। কপোতাক্ষর সঙ্গে আমার সন্দর্শন হয়েছিল বেশ কিছু বছর আগে, বাংলাদেশের জন্মের ঠিক পরে পরেই। কবির জন্মস্থানে, কবির জন্মদিনে এখন প্রতি বছর মধু মেলার আয়োজন হয়।
সেটা বোধহয় প্রথম বছর। উদ্যোক্তারা কয়েকজন সাহিত্যিককে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের দলনেতা ছিলেন সন্তোষ কুমার ঘোষ। তিনি তখন লেখক হিসাবে যত বিখ্যাত, তার চেয়েও বেশি খ্যাত আনন্দবাজার পত্রিকা সংস্থার কর্ণধার হিসাবে। এরকম পড়ুয়া, এরকম অসাধারণ স্মৃতিশক্তি সম্পন্ন এবং এরকম ছটফটে মানুষ আমি আর দ্বিতীয় দেখিনি। আমাদের ঘাঁটি হয়েছিল যশোর শহরে। সেখান থেকে সাগরদাঁড়ি গ্রামের দূরত্ব 28 মাইল। যাতায়াতের জন্য অনেক গাড়ি রয়েছে। এককালে এসব অঞ্চলে রাস্তাঘাট বিশেষ ছিল না। বর্ষাকালে গরুর গাড়ি চালানো দুঃসাধ্য হতো। নদী পথই ছিল একমাত্র ভরসা। মাইকেলের বাপ দাদারা নৌকোতেই কলকাতায় যাতায়াত করতেন। এখন বাংলাদেশে অনেক নতুন নতুন পথ তৈরি হয়েছে। কিছু কিছু পথ কংক্রিটে বাঁধানো। গাড়িগুলি সব বিদেশি। গমনাগমন অতি মসৃণ। উদ্যোক্তারা যশোর থেকে আমাদের সাগরদাঁড়িতে মাইকেলের পৈতৃক বাড়িতে বসিয়ে রেখেছেন। মেলা ভালো করে শুরু হয়নি। সাহিত্যিকরা যখন এসেছেন, একটা সভা তো তখন হবেই, বক্তৃতাও করতে হবে। কিন্তু মঞ্চ এখনো বাঁধা চলছে। সভার দেরি আছে। সন্তোষ কুমার যথারীতি ছটফট করছেন। এক জায়গায় বেশিক্ষণ চুপ করে বসে থাকা ওর স্বভাব বিরুদ্ধ। ওর পক্ষে প্রায় অসম্ভব। উদ্যোক্তারা আমাদের খাতির করার জন্য এবং শান্ত করবার জন্য বারবার ডাব খাওয়াচ্ছেন। কিন্তু পরপর কটা ডাব খাওয়া যায় বলুন তো? সন্তোষ কুমার একসময় কোনো গুপ্তস্থান থেকে ফস করে একটা জিনের পাইট বার করলেন এবং কিছুটা জিন মিশিয়ে দিলেন ডাবের জলে। এ অতি উত্তম পানীয়। আমরাও প্রসাদ পেলাম বলাই বাহুল্য। বোতলটি অচিরেই শেষ হয়ে গেল। তবু সভা আরম্ভ হওয়ার নাম নেই। এরপরেও কি করে অপেক্ষা করা যায়? সন্তোষ কুমার উঠে দাঁড়িয়ে বললেন, চলো কপোতাক্ষ নদী দেখে আসি। উদ্যোক্তারা হা হা করে উঠলেন। সে নদী এখন আর দেখবার মতো নেই। যদি যেতেই হয় বিকেল বেলা তারাই ব্যবস্থা করবে। কিন্তু কে শোনে কার কথা? অপরের ইচ্ছে দ্বারা পরিচালিত হবার মতো বান্দা নন সন্তোষ কুমার। তিনি আমার হাত ধরে টেনে জুতো মশমশিয়ে বেরিয়ে গেলেন। মাইকেলের পৈতৃক বসত বাড়িটি প্রায় ধ্বংসস্তূপ বলা যায়। একটি গাছের তলায় বাঁধানো বেদিটি টিকে আছে। ওখানে বসে মাইকেল কবিতা লিখতেন। এরকম একটি গুজব অনেকে বিশ্বাস করে। বর্তমানের প্রতিবেশীরা সবাই মুসলমান। একটু আগে আমি এই সাগরদাঁড়ি গ্রামের মাইকেল সম্পর্কে অত্যুৎসাহী সেলিম নামে একটি যুবককে একটি গল্প শুনিয়েছিলাম। মাইকেলের ঠাকুরদার এক ভাইয়ের নাম ছিল মানিক রাম দত্ত। মাইকেলের পূর্বপুরুষদের মধ্যে এই মানিক রামেরই কিছুটা কবিত্ব শক্তি ছিল। তিনি এক সম্ভ্রান্ত ধনী মুসলমানের অধীনে চাকরি করতেন এবং প্রভুর মনোরঞ্জনের জন্য তিনি তাকে প্রতিদিন একটি করে স্বরচিত কবিতা শোনাতেন। ওই প্রভুর একটি অতি রূপসী ও ষোড়শী কন্যা ছিল। সেও পর্দার আড়াল থেকে কবিতা শুনতো। শুনতে শুনতে মানিক রামের প্রতি তার প্রেম হয়ে গেল। আড়ালে মন দেওয়া নেওয়া হতেও দেরি হলো না। যুবতীটি জেদ ধরে বসলো সে মানিক রামকেই বিয়ে করবে। সেই খবর জেনে ওই মুসলমান ভদ্রলোক মানিক রামের গর্দান নিতে চাননি, বরং উদারভাবে বলেছিলেন, বেশ তো, তুমি মুসলমান হয়ে যাও, তারপর আমার মেয়েকে বিয়ে করো। তাতে আবার মানিক রাম ও তার পরিবারের সকলের ঘোর আপত্তি। বিয়ের জন্য ধর্ম ত্যাগ করা চলবে না।
তারপর এই নিয়ে বিস্তর কথা কাটাকাটি ও মন কষাকষি। মানিকরাম যখন বুঝলেন এ বিয়ে কিছুতেই হবে না, তখন তিনি প্রতিজ্ঞা করলেন আর বিয়েই করবেন না সারা জীবন। সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে গেলেন। মাইকেল ধর্মত্যাগ করে খ্রিস্টান। তার ওই পূর্বপুরুষ মানিকরাম যদি ইসলামে দীক্ষিত হতেন, তাহলে মুসলমানদের সঙ্গে দত্ত পরিবারের একটি সম্পর্ক স্থাপিত হতে পারত। গল্পটা শুনে সেলিম আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়েছিল। সে ভেবেছিল গল্পটা আমি বুঝি তক্ষুনি বানিয়েছি। সন্তোষ কুমার পাশে বসে কান খাড়া করে শুনছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, রবীন্দ্রনাথ বসুর মাইকেলের জীবনীতে এই কাহিনী আছে। একেই তো সন্তোষ কুমার ঘোষের অগাধ পড়াশোনা, তাছাড়া তিনি কোনো সভায় বক্তৃতা করার আগে হোমওয়ার্ক করে যেতেন। বাইরে বেরিয়ে বললেন, মাইকেল যতই সাহেব সাজুন, এই গ্রামটাকে বড় ভালোবাসতেন। একবার বলেছিলেন, এই সাগরদাড়ি গ্রামের সব কাঁচা রাস্তাগুলো তিনি নিজের খরচে বাঁধিয়ে দেবেন। মাইকেল উদ্যান নামে একটি বড় বাগান তৈরি করার ইচ্ছে ছিল, সেই সঙ্গে একটা স্কুল, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের মতো। কিন্তু রবীন্দ্রনাথ যা পেরেছেন, মাইকেল তা পারেননি। আমি মনে মনে বললাম, মাইকেল খুব সম্ভবত আপনারই মতো চঞ্চলমতি ছিলেন। নদীর ধারে এসে একজন নৌকোর মাঝিকে ডাকাডাকি করে থামানো হলো। নদী অতি সংকীর্ণ, তবু সাগরদাড়ি গ্রামটার ৩ দিক ঘিরে আছে। আমরা এই নদীর আগেকার দিনের রূপ বর্ণনা পড়েছি, এখন সেসব বিশ্বাস করাই শক্ত। এক সময় এই নদী দিয়ে বজরা চলতো। মাইকেল নিজেই শেষবার স্ত্রী, পুত্র, কন্যাদের নিয়ে বজরায় চেপে গ্রামে এসেছিলেন। এখন বজরার কথা কল্পনাই করা যায় না। ছোট ছোট নৌকো চলে। আমাদের নৌকোটিতে ৪-৫ জন বসায় নৌকোটি টলটলায়মান। মাঝি লগি মারছে, তাতে বোঝা যায় বড় জোর ১ মানুষ জল। মাইকেলের জন্মদিন ২৫শে জানুয়ারি, অর্থাৎ শীতকাল। বেশ ঠান্ডা হাওয়া। সন্তোষ কুমার পরে আছেন পুরো দস্তুর গরম স্যুট, টাই সমেত। আমি পাজামা পাঞ্জাবির ওপর চাদর জড়িয়েছি। এইটুকু একটা ছোট নদীতে ছোট্ট নৌকায় নৌকো ভ্রমণ এমন কিছু আহামরি নয়। দুদিকেরই তীর বড় কাছে। তবুও মাইকেল মধুসূদন এই নদী দিয়ে যাতায়াত করতেন, এটা ভেবেই রোমাঞ্চ হয়। সন্তোষ কুমার মাইকেলের জীবনী থেকে নানান ঘটনা শোনাতে শোনাতে একসময় জিজ্ঞেস করলেন, এই নদী নিয়ে পুরো কবিতাটা কার মনে আছে? আর কারুরই নেই। আমিও ২ লাইনের বেশি মনে রাখতে পারি না। সন্তোষ কুমার তখন নিজেই পুরোটা শুনিয়ে দিলেন। একবার আমাদের দলের একজন ভুল করে নদীটিকে কপোতাক্ষী বলতেই সন্তোষ কুমার ধমকে উঠলেন। অনেকে মনে করে কপোত প্লাস অক্ষী কপোতাক্ষী হওয়া উচিত, যেমন মীনাক্ষী, কিন্তু তাতে ব্যাকরণ ভুল হয়। তারা খেয়াল করে না মিন প্লাস অক্ষী কিন্তু মীনাক্ষী নয়, দীর্ঘ ইকার দিয়ে মীনাক্ষী। তার কারণ মূল কথাটা হলো মীনাক্ষ, স্ত্রীলিঙ্গে মীনাক্ষী। পুরুষ নদ বলেই কপোতাক্ষ, নদী হলে কপোতাক্ষী হতো। কিছুক্ষণ নৌকো ভ্রমণের পর সন্তোষ কুমার অন্য পাড়ের একটি স্থানের দিকে আঙুল তুলে বললেন, মাইকেল যখন সপরিবারে আসছিলেন, তখন তার একটি সন্তান খিদেতে কান্নাকাটি করতে শুরু করেছিল। তখন মাইকেল বজরা থেকে নেমে গিয়ে দুধ জোগাড় করার জন্য গ্রামের দিকে গিয়েছিলেন। খুব সম্ভবত এই জায়গায়। এদিকের গ্রামটা একবার দেখে এলে হয় না? ও মাঝি, নৌকাটা ওখানে লাগাও তো।
আমরা তাকিয়ে দেখি সেখানে থক থক করছে কাদা, নামলে কোমর পর্যন্ত ডুবে যাবে। মাঝিই বলল, না না, ওখানে লাগানো যাবে না। সন্তোষ কুমার বললেন, লাগাও বলছি, কাদা থাকে থাক, সে আমরা বুঝবো। মাঝিটি গম্ভীর ভাবে বলল, পাড়ের কাছে গেলে নৌকো ঠেকে যাবে, এখানে লাগাতে পারবো না। মাঝিটি বেশ গোয়ার ধরনের, সে কিছুতেই কথা শুনবে না। আমি বললাম, সন্তোষ দা, মাঝিটি তো আনন্দবাজারের কর্মচারী নয়, তাই আপনার হুকুম মানতে চাইছে না। সন্তোষ কুমার অসম্ভব রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, লাগাবে না মানে? আমার অর্ডার, যত টাকা লাগে লাগুক। কথা শেষ হলো না, সন্তোষ কুমার উঠে দাঁড়াতেই ভারসাম্য নষ্ট হয়ে গেল। নৌকোটা জোরে দুলে উঠল। সন্তোষ কুমার টপাস করে জলে পড়ে গেলেন। আমি আঁতকে উঠেছি, কারণ আমি জানতাম উনি সাঁতার জানেন না, তাছাড়া ধরাছুড়ো পড়া। কিন্তু সঙ্গে সঙ্গে আরো একটি আশ্চর্য কাণ্ড হলো। সেই প্রৌঢ় বয়সেও তিনি দারুণ তৎপরতা দেখিয়ে নৌকোর গলুই ধরে সামারসল্ট খেয়ে ওপরে উঠে এলেন। কেউ হাসবার আগেই বলে উঠলেন, দেখলে দেখলে আমার এজিলিটি দেখলে? সত্যি তার প্রতিভা দেখার মতোই বটে। এদিকে সভা শুরু হয়ে গেছে, ডাকাডাকি করছে উদ্যোক্তারা। সন্তোষ কুমারের পোশাক পাল্টাবার উপায় নেই, আমাদের পোটলা পুটলি রয়ে গেছে যশোরে। সেই অবস্থাতেই মঞ্চে উঠে সভাপতির চেয়ারে বসলেন সন্তোষ কুমার ঘোষ। তার মাথা থেকে, কোট প্যান্ট থেকে জল ঝরছে। তাতেও তার ভাষণে কোনো তারতম্য হলো না। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের ছোট্ট ভ্রমণ কাহিনীটি। যদি এরকমই ভ্রমণ কাহিনী শুনতে চান, তাহলে আমার চ্যানেলের হোম পেজে গিয়ে প্লেলিস্ট ক্লিক করুন। খুলে যাবে প্লেলিস্টে সমস্ত গল্পের থাম্বনেল। সেখান থেকে ভ্রমণ কাহিনী বেছে নিয়ে পায়ের তলায় সর্ষে সব গল্পগুলি শুনুন। শুনতে থাকুন যতক্ষণ না নতুন গল্প নিয়ে আগামীকাল আসছি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।